জিওগ্রাফি একটা গ্লান্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। করোনা এই অতিমারীর সময় আমরা শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সকলেই কিন্তু আজ গৃহবন্দী। বিদ্যালয় থেকে অনেক দিন দূরে আছো তোমরা, কিন্তু শিক্ষাকে আমরা কিন্তু গৃহবন্দী কিছুতেই হতে দেব না। তাই আমার ক্ষুদ্র প্রয়াস তোমাদের কাছে পৌঁছে যাওয়ার। ভূগোলের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং তোমরা অবশ্যই সাথে আছো বলেই এতদূর পথ চলেছি। তোমরা ভিডিও দেখে যদি কিছুটা হলেও উপকৃত হও তাহলে কিন্তু আমার সার্থকতা। তাহলে চলো শুরু করা যাক। আমি আগের সপ্তাহে আলোচনা করেছিলাম ক্রান্তীয় ঘূর্ণবাত নিয়ে। তোমরা দেখেও থাকবে যে ঘূর্ণবাত ইয়াস কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে, সেটা ছিল ক্রান্তীয় ঘূর্ণবাত। তো আজ আমি আলোচনা করব নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বা টেম্পারেট সাইক্লোনও বলা যেতে পারে, অথবা একে ওয়েভ সাইক্লোনও বলা হয়, অথবা এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনও বলা হয়, যেহেতু এটা মেরু প্রদেশ অঞ্চলে সৃষ্টি হয় বলে একে এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনও বলা হয়। উভয় গোলাতে নাতিশীতোষ্ণ মণ্ডলে 35 ডিগ্রি থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে ঘূর্ণবাতের উৎপত্তি হয় সেটাই হলো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। এই প্রকার ঘূর্ণবাতের ক্ষেত্রে কেন্দ্র ও বাইরের মধ্যে চাপের ব্যবধান সাধারণত 10 থেকে 20 মিলিবার মাত্র হয়। অনেক ক্ষেত্রে এই বায়ুচাপের পার্থক্য 35 মিলিবারও কিন্তু হতে পারে। যখন মেরু বায়ু ও পশ্চিমা বায়ু পরস্পরের মুখোমুখি মিলিত হয় এবং একটি স্থায়ী সীমান্তের সৃষ্টি হয়, সেখানে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত দেখা যায়। সেই নিয়ে আমি ডিটেলসে পরে আলোচনা করছি। তো তার আগে আমরা দেখে নিই যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কত রকমের হতে পারে। উষ্ণতা ও বায়ুচাপের তারতম্য অনুসারে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতকে আবার 3 ভাগে ভাগ করা যায়: গতীয় ঘূর্ণবাত, তাপীয় ঘূর্ণবাত আর গৌণ ঘূর্ণবাত। গতীয় ঘূর্ণবাত বা ডাইনামিক সাইক্লোন কি? এই প্রকার ঘূর্ণবাত শীতল ও শুষ্ক মেরুবায়ু ও উষ্ণ আর্দ্র ক্রান্তীয় বায়ুপুঞ্জের অভিসরণের ফলে উৎপত্তি ঘটে। মধ্য অক্ষাংশে বিস্তীর্ণ অঞ্চলে গতীয় ঘূর্ণবাতের সৃষ্টি হয়। অর্থাৎ আমরা যেটা দেখেছি, মেরু বৃত্তপ্রদেশীয় অঞ্চল থেকে যে বায়ু যাবে এবং মেরু অঞ্চল থেকে শীতল বায়ু, এই দুটো সংঘর্ষে গতীয় ঘূর্ণবাতের সৃষ্টি হয়। তাপীয় ঘূর্ণবাত কি বা থার্মাল সাইক্লোন? আবহবিদ ব্রান্ট ওনার মতে গ্রীষ্মকালে মধ্য অক্ষাংশে অর্থাৎ 35 ডিগ্রি অক্ষাংশ বরাবর স্থলভাগের ওপর দিয়ে গঠিত নিম্নচাপের আকর্ষণে চতুর্দিক থেকে বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রে এসে পৌঁছালে যে ঘূর্ণবাত উৎপন্ন হয় সেটি হচ্ছে তাপীয় ঘূর্ণবাত। আবহবিদ হামফ্রে এই প্রকার ঘূর্ণবাতের নাম দিয়েছেন ইনসোলেশন ঘূর্ণবাত। তাহলে এটা ক্রান্তীয় ঘূর্ণবাতের মতো নয়, যেহেতু এটা উচ্চ অক্ষাংশে হচ্ছে, কিন্তু আসল কারণটা কিন্তু তাপের প্রভাবে, অর্থাৎ নিম্নচাপের ওখানে যদি স্থানীয়ভাবে সৃষ্টি হয় তখন ওই নিম্নচাপের আকর্ষণে এই ঘূর্ণবাতটা সৃষ্টি হয়। তাহলে এই তাপীয় ঘূর্ণবাতের আরেকটা নাম কি হলো? ইনসোলেশন ঘূর্ণবাত। গৌণ ঘূর্ণবাত, সেকেন্ডারি সাইক্লোন। প্রধান ঘূর্ণবাতের অক্লুশনের পর যে শীতল বায়ু উষ্ণ সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত হলে যে ক্ষণস্থায়ী ও দুর্বল ঘূর্ণবাতের সৃষ্টি হয় তাকে বলা হয় ঘূর্ণবাত। তাহলে শীতল বায়ু যখন আবার উষ্ণ সমুদ্রের উপর দিয়ে যাবে তখন কি হবে? আবার একটা ফ্রন্টের সৃষ্টি হবে, কিন্তু সেটা হবে তুলনামূলকভাবে দুর্বল। এটা হচ্ছে গৌণ ঘূর্ণবাত। তো এই অক্লুশন নিয়ে আমি পরে বলবো। আচ্ছা, এইবার আমরা দেখে নিই এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য কি, কেমন হয়। আমরা যেমন ক্রান্তীয় ঘূর্ণবাতে দেখেছিলাম যে একটা আই থাকে, সেটা তোমরা আমার অন্য ভিডিওটা আছে সেটা দেখে নেবে, ক্রান্তীয় ঘূর্ণবাত। তো এখানে আমরা যেটা আলোচনা করব যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের কি বৈশিষ্ট্য। প্রথমেই আমি বলেছি যে বিপরীতধর্মী বায়ুপুঞ্জের মিলন ও সীমান্তের উপস্থিতি। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে বিষম বায়ুপুঞ্জের মিলন ঘটে, ফলে স্থানীয়ভাবে আবহমণ্ডলে বিষমধর্মিতার সৃষ্টি হয়। অর্থাৎ একটা শীতল বায়ু মিলিত হবে, একটা হচ্ছে উষ্ণ বায়ু। তো আবহমণ্ডল তখন অস্থিতিশীল হয়ে ওঠে। যখনই দুটো বায়ুর সংঘর্ষ হবে তখন বায়ু অস্থিতিশীল হয়ে উঠবে।
তাপীয় বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। সমচাপ রেখা ও সমোষ্ণ রেখাগুলি একে অন্যকে ছেদ করে। এই স্থানীয় বায়ুমণ্ডলে এই বিষমধর্মিতাকে বলা হয় ব্যারোক্লিনিক আবহাওয়া। তোমরা আমার ট্রপিক্যাল সাইক্লোনে দেখেছিলেন যে ব্যারোট্রপিক আবহাওয়ার সৃষ্টি হয়। এক্ষেত্রে অর্থাৎ ওখানে সমধর্মী বায়ু ছিল, এখানে কি হচ্ছে, উষ্ণ বায়ু ও শীতল বায়ুর মিলন হবে, সংঘর্ষ হবে। তাই এই এখন যে আবহাওয়াটা সৃষ্টি হলো সেটা হচ্ছে ব্যারোক্লিনিক আবহাওয়া। সেখানে সমচাপ রেখা আর সমোষ্ণ রেখা পরস্পরকে কিন্তু ছেদ করবে। এখানে দেখো, এই ছবিতে দেখলেও তোমরা বুঝতে পারছো যে ট্রপিক্যাল সাইক্লোনের সমোষ্ণ রেখাগুলো কেউ কাউকে ছেদ করেনি, সমচাপ রেখাগুলো। কিন্তু এখানে দেখো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে সমচাপ রেখা সমোষ্ণ রেখাগুলো একে অন্যকে কিন্তু ছেদ করেছে। আয়তন কীরকম হয়? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ব্যাস 150 কিলোমিটার থেকে 3000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। তবে অধিকাংশ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ব্যাস 300 কিলোমিটার থেকে 1500 কিলোমিটার মধ্যেই হয়ে থাকে। উল্লম্ব বিস্তার। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উল্লম্ব বিস্তার, ওপরের দিকে যে বিস্তার, সেটা ট্রপোপজ পর্যন্ত, অর্থাৎ 10 কিলোমিটার থেকে 12 কিলোমিটার। গতিবেগ কেমন থাকে? এই ধরনের ঘূর্ণবাতের গড় গতিবেগ গ্রীষ্মকালে অপেক্ষাকৃত কম, ঘন্টায় 32 কিলোমিটার, আর শীতকালে তুলনামূলক বেশি, ঘন্টায় 48 কিলোমিটার। ঘূর্ণাবাতের স্থান পরিবর্তনের অভিমুখ। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয়। কারণ কি? কারণ এখানে উচ্চ ট্রপোস্ফিয়ারে জিওস্ট্রপিক বায়ুপ্রবাহ, গতিপথ কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিক। অর্থাৎ জিওস্ট্রপিক বায়ু কাকে বলে? তো এই জিওস্ট্রপিক বায়ুপ্রবাহ কি? জিওস্ট্রপিক বায়ুপ্রবাহ হলো যে বায়ু সমচাপ রেখার সাথে সমান্তরালে প্রবাহিত হয়, সেটা হলো জিওস্ট্রপিক বায়ু। তো এই জিওস্ট্রপিক বায়ু প্রভাবে হয় বলে এর স্থান পরিবর্তন কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে হয়। বায়ু প্রবাহের অভিমুখ কেমন থাকে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে প্রবাহের অভিমুখ উত্তর গোলার্ধে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে। কোরিওলিস বলের কারণে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বায়ুর অভিমুখ কিন্তু বদলে যাবে। প্রতীপ ঘূর্ণবাতের অবস্থান, সহাবস্থান। প্রতীপ ঘূর্ণবাত সবসময় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতকে অনুসরণ করে, অর্থাৎ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত ঘটার পরে প্রতীপ ঘূর্ণবাত সৃষ্টির অবস্থা তৈরি হয়। তাহলে এটা কিন্তু একটার সাথে আরেকটা সংযুক্ত, যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত হবে ঠিক তার পরে হয়ে যাবে প্রতীপ ঘূর্ণবাত, অ্যান্টিসাইক্লোন, যেখানে উচ্চচাপ সৃষ্টি হবে, উচ্চচাপ থেকে বায়ু বাইরের দিকে বেরিয়ে যেতে থাকবে। এটা নিয়ে আমি পরে আলোচনা করব। এছাড়াও এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের আরেকটা যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে একাধিক ঘূর্ণবাতের দলবদ্ধতা। কি হয়? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে একাধিক ঘূর্ণবাত একসাথে অবস্থান করে। আবহবিদ বিয়ার্কনেস, সলবার্গ, বার্জেরন এনারা কিন্তু এই দলবদ্ধতাকে স্বীকার করেছেন। আচ্ছা, এবার আমরা দেখে নিই এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির ক্ষেত্রে দুটো মতবাদ আছে। সেই দুটো মতবাদ হলো মেরু সীমান্ত মতবাদ, আরেকটা হচ্ছে জেট স্ট্রিম মতবাদ। আমি দুটোই আলোচনা করব। তো প্রথমে আমি সব থেকে যেটা জনপ্রিয় মতবাদ, সেটা হচ্ছে মেরু সীমান্ত মতবাদ, পোলার ফ্রন্ট থিওরি, সেটা নিয়ে আগে আলোচনা করে নিই। এরপর আমি জেট স্ট্রিম যে মতবাদটা রয়েছে সেটা আলোচনা করব। দেখো, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে 1918 সালে এই মতবাদটি প্রকাশ করেন নরওয়ের আবহাওয়া বিজ্ঞানী, দুজন বিজ্ঞানী ছিলেন, ভি বার্কনেস ও জে বার্কনেস। ওনাদের এই মতবাদটি তরঙ্গ মতবাদ নামেও পরিচিত, ওয়েভ থিওরি। আর বায়ুপ্রাচীর মতবাদও বলা হয় অনেক সময়, আবার বার্জের মতবাদও বলা হয়। তো ওনাদের এই মতবাদ অনুসারে কি হয়, কি বলেছিলেন ওনারা, যে নাতিশীতোষ্ণ মণ্ডলে সম্পূর্ণ বিপরীতধর্মী দুটি বায়ুপুঞ্জ পরস্পরের দিক থেকে এসে একে অপরকে সমান্তরালে পাশাপাশি প্রবাহিত হয়। এই ধরনের বায়ুপুঞ্জের সীমানাকে বলা হয় নিশ্চল সীমান্ত বা স্টেশনারি ফ্রন্ট। এখানে কিন্তু ঘূর্ণবাতের উৎপত্তি হয় না, দুরকম বায়ু পাশাপাশি অবস্থান করে, কোনো রকম সংঘর্ষে লিপ্ত হয় না। কিন্তু যদি ভিন্নধর্মী দুটি বায়ুপুঞ্জ পরস্পরের সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে নিশ্চল সীমান্তে অস্থির তরঙ্গের সৃষ্টি হয়। এই অস্থির তরঙ্গের প্রভাবে নিশ্চল সীমান্ত অর্থাৎ স্টেশনারি ফ্রন্ট বরাবর উষ্ণ বায়ুপুঞ্জ
শীতল বায়ুপুঞ্জকে বা শীতল বায়ুপুঞ্জ উষ্ণ বায়ুপুঞ্জকে পরস্পর আঘাত করে এবং একসময় শীতল বায়ুপুঞ্জের মধ্যে উষ্ণ বায়ুপুঞ্জ চক্রাকারে প্রবেশ করে ঘূর্ণবাতের উৎপত্তি ঘটায়। এটাই হলো ওনাদের এই মতবাদ যে দুরকম বায়ু প্রবেশ করবে, যে বায়ুর প্রাবল্য যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু সীমান্তের সৃষ্টি হয়। অর্থাৎ যদি শীতল বায়ু আর উষ্ণ বায়ুর মধ্যে পরস্পরের সংঘর্ষ হয়, অনেক সময় কি হবে, শীতল বায়ু উষ্ণ বায়ুটাকে ঠেলে শীতল বায়ুর ওপরে তুলে দেয়, কারণ কি শীতল বায়ু ভারী আর উষ্ণ বায়ু হালকা। আবার এটাও হতে পারে যে হয়তো উষ্ণ বায়ু এগিয়ে আসছিল, সেটা কি হবে, এগিয়ে এসে শীতল বায়ুর ওপরে উঠে যাবে, তখন আবার সৃষ্টি হবে উষ্ণ সীমান্ত। তো এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের এই মতবাদের উপর নির্ভর করে ওনারা একটা জীবন চক্র তৈরি করেছেন, লাইফ সাইকেল অফ টেম্পারেট সাইক্লোন। তো বার্কনেস দ্বয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি জীবনচক্রকে 6টি পর্যায়ে ভাগ করেছেন। প্রথম পর্যায়ে বা প্রাথমিক পর্যায়ে কি হয়, প্রাথমিক অবস্থায় মেরু অঞ্চল থেকে আগত শুষ্ক শীতল এবং ক্রান্তীয় মণ্ডল থেকে আগত উষ্ণ আর্দ্র বায়ুপুঞ্জ পরস্পরের বিপরীতে পাশাপাশি একে অপরের সমান্তরালে প্রবাহিত হয়। এই পর্যায়ে বায়ুপুঞ্জের উল্লম্ব বিচ্যুতি ঘটে না। শীতল ও উষ্ণ বায়ুপুঞ্জের এই সীমান্তকে বলা হয় নিশ্চল সীমান্ত, অর্থাৎ বিপরীত দিকে পাশাপাশি সমান্তরালে অবস্থান করে, কোনো প্রকার বিচ্যুতি ঘটে না। এক্ষেত্রে মনে রাখতে হবে উত্তর গোলার্ধে শীতল বায়ুপুঞ্জ আসে উত্তর পূর্ব দিক থেকে। আমরা জানি ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়, সেই অনুযায়ী উত্তরের যে মেরুবায়ু সেটা উত্তর পূর্ব দিক থেকে আসছে, এবং উষ্ণ বায়ুপুঞ্জ আসছে কোন দিক থেকে, দক্ষিণ পশ্চিম দিক থেকে, কারণ পশ্চিমা বায়ু ডান দিকে বেঁকে গিয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে। দ্বিতীয় পর্যায়ে কি হবে, এই পর্যায়ে নিশ্চল সীমান্ত বরাবর অস্থির তরঙ্গের সৃষ্টি হয়। উষ্ণ বায়ুপুঞ্জ অপেক্ষা শীতল বায়ুপুঞ্জ অধিক ভারী এবং অধিক গতিশীল হওয়ায় শীতল বায়ুপুঞ্জ তরঙ্গের আকারে স্ফীত হয়ে উষ্ণ বায়ুপুঞ্জের দিকে বেশি এগিয়ে যায়। তাহলে এখানে এগিয়ে যাচ্ছে কে, শীতল বায়ুপুঞ্জ, এবং উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জ পরস্পরকে আঘাত করে। এইভাবে পারস্পরিক সংঘর্ষ আঘাতে সাম্য সীমান্ত ভাঁজকে দুটি সীমান্তের সৃষ্টি করে। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ওয়েভ তৈরি হচ্ছে আস্তে আস্তে। এখানে দুরকম সীমান্ত হয়। উষ্ণ সীমান্ত কি, যে সীমান্তে উষ্ণ বায়ুপুঞ্জ অগ্রসর হয়ে শীতল বায়ুপুঞ্জকে আঘাত করে, এটা হচ্ছে উষ্ণ সীমান্ত। আর শীতল সীমান্ত কোনটা, যে সীমান্তে শীতল বায়ুপুঞ্জ কি হয়, যে সীমান্তে শীতল বায়ুপুঞ্জ অগ্রসর হয়ে উষ্ণ বায়ুপুঞ্জকে আঘাত করে, সেটা হলো শীতল সীমান্ত। অর্থাৎ এখানে বেশি শক্তিশালী হলো শীতল বায়ুপুঞ্জ। তো এই পর্যায়ে নিশ্চল সীমান্তকে ঠেলে উষ্ণ বায়ুপুঞ্জ বাঁক নিয়ে ঢুকতে শুরু করে। এখানে দেখো, ছবিতে দেখো, এবং সৃষ্টি হয় বাত তরঙ্গ, উইন্ড ওয়েভ। উষ্ণ ও শীতল সীমান্তের মিলন অঞ্চলে একটা তরঙ্গ শীর্ষে সৃষ্টি হয়। দেখো, একটা তরঙ্গ শীর্ষ সৃষ্টি হয়েছে। এবার আমরা চলে যাই তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে দেখো, এই পর্যায়ে সীমান্ত বরাবর সংঘর্ষ আরও তীব্র হয়। দ্রুতগামী শীতল বায়ুপুঞ্জ ধীরগামী উষ্ণ বায়ুপুঞ্জের কাছাকাছি চলে আসে, ফলে উষ্ণ বায়ুপুঞ্জ সংকুচিত হয়ে পড়ে এবং শীতল ও উষ্ণ সীমান্তের মধ্যে সূক্ষ্মকোণ সৃষ্টি হয়। দেখতেই পাচ্ছ, এই পর্যায়ে উষ্ণ আর্দ্র বায়ু ঊর্ধ্বমুখী হয়, ফলে অ্যাডিয়াবেটিক যে কুলিং সেটা পায়। উষ্ণ সীমান্ত বরাবর দীর্ঘস্থায়ী ঝিরঝিরে বৃষ্টি হয় এবং শীতল সীমান্ত বরাবর ক্ষণস্থায়ী ঝমঝমে বৃষ্টি ও তুষারপাত ঘটে। তৃতীয় পর্যায়ে সমচাপ রেখা কিন্তু গোলাকার হয়। এবার চলে আসি চতুর্থ পর্যায়ে। এই পর্যায়ে দেখো, শীতল সীমান্ত উষ্ণ সীমান্ত অপেক্ষা আরও দ্রুত হারে অগ্রসর হয় বলে উষ্ণ আর্দ্র বায়ু অঞ্চলে আরও সংকীর্ণ হয়ে পড়ে। উষ্ণ আর্দ্র বায়ু দেখো আরও সংকীর্ণ হয়ে গেছে, কারণ শীতল বায়ুপুঞ্জ আরও অগ্রসর হচ্ছে। চতুর্থ পর্যায়ে শীতল ও উষ্ণ সীমান্তের মধ্যে অতি সূক্ষ্মকোণ সৃষ্টি হয় এবং তরঙ্গ শীর্ষ তীক্ষ্ণ আকার ধারণ করে। এই পর্যায়ে ঘূর্ণবাত সৃষ্টির প্রক্রিয়া তীব্রতর হয়। এই পর্যায়কেই অক্লুশন সৃষ্টির প্রাথমিক পর্যায়ে বলা হয়।
এরপরই হবে অক্লুশন। তাহলে এটা সাইক্লোন তৈরি হয়ে গেল, একদম এই সময় ঝড় বৃষ্টি হতে পারে। পরবর্তী যে পর্যায়, পঞ্চম পর্যায় বা বার্ধক্য পর্যায় বা অক্লুশন পর্যায় বলে, এই পর্যায়ে দেখো কি হচ্ছে, শীতল সীমান্ত অতি দ্রুত হারে অগ্রসর হয়, কারণ এখানে কি শীতল সীমান্ত বেশি শক্তিশালী, অগ্রসর হয়ে উষ্ণ সীমান্তকে ধরে ফেলে, একদম পুরোপুরি ধরে ফেলে, এবং উভয় সীমান্ত মিলে একটি সীমান্তে পরিণত হয়। দুটো সীমান্ত এই সময় এই জায়গায় কিন্তু এক হয়ে গেল। এই সীমান্তকে বলা হয় অন্তর্ধিত সীমান্ত বা অক্লুডেড ফ্রন্ট। অন্তর্ধিত সীমান্ত সৃষ্টি হওয়ার সময় উষ্ণ আর্দ্র বায়ুপুঞ্জের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে চক্রাকারে শীতল বায়ুপুঞ্জের মধ্যে থাকে, একেই বলা হয় অক্লুশন। এই পর্যায়টিকে বলা হয় অক্লুশন পর্যায়। এরপরে শেষ পর্যায়ে বা অন্তর্লীন পর্যায়ে কি হয় দেখো এই ছবিটাতে, শীতল বায়ুপুঞ্জের মধ্যে বিচ্ছিন্ন উষ্ণ বায়ুপুঞ্জের অংশটির চাপ কম বলে, এই যে উষ্ণ বায়ুপুঞ্জটা রয়েছে এই অংশটির চাপ কম বলে নিম্নচাপ কেন্দ্ররূপে অবস্থান করে, কারণ উষ্ণ বায়ু চাপ কম থাকে। যতক্ষণ এই অবস্থা থাকে ততক্ষণ ঘূর্ণবাত স্থায়ী হয়। এরপর ভূপৃষ্ঠ থেকে উষ্ণ বায়ুপুঞ্জের শক্তির যোগান কমে যায় বলে ঘূর্ণবাতটি শীতল বায়ুপুঞ্জের মধ্যে স্থিমিত হয়ে যায়, দেখো পুরো আটকে গেল, এবং ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে অস্তমিত হয়ে যায়। এই হলো পর্যায়গুলো। আচ্ছা, এখানে একটুখানি বলে নিই আমি অক্লুশনটা নিয়ে। তার আগে আমি একটু বলি, এই যে সীমান্তগুলো তোমাদের আগেও বলেছি যে সীমান্ত কি কি, বা সীমান্তকে কি বলা হয়, ফ্রন্ট, যেখানে উষ্ণ ও শীতল বায়ু বা ভিন্ন বায়ুপুঞ্জ যে সীমানা দ্বারা পৃথক হয় সেটা হচ্ছে সীমান্ত বা ফ্রন্ট। তো এই ফ্রন্টকে তিন ভাগে ভাগ করা যায়, নিশ্চল সীমান্ত, আর হলো উষ্ণ সীমান্ত, শীতল সীমান্ত, এছাড়া রয়েছে অক্লুডেড ফ্রন্ট। নিশ্চল সীমান্ত কাকে বলা হয়, স্টেশনারি ফ্রন্ট কি, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির প্রাথমিক পর্যায়ে দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জ পরস্পরের বিপরীতে ও সমান্তরালে প্রবাহিত হয়। এই পর্যায়ে বায়ুপুঞ্জের উল্লম্ব বিচ্যুতি ঘটে না। এই বায়ুপুঞ্জের যে সীমানা সেটা হচ্ছে নিশ্চল সীমানা। এই অবস্থায় আকাশ পরিষ্কার থাকে বা আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকে, অতি সামান্য বৃষ্টি হতে পারে কিন্তু ঝঞ্ঝা বিশেষ হয় না। অর্থাৎ নিশ্চল সীমান্তে খুব বিশেষ পরিবর্তন হয় না, এই সময় বায়ু একেবারে ধীর স্থিরই থাকে, কারণ এখানে এই সময় কিন্তু তখনও সংঘর্ষ হয়নি। কিন্তু আমরা যদি দেখি উষ্ণ সীমান্তের ক্ষেত্রে, যখন বায়ুপুঞ্জের যে সীমানায় উষ্ণবায়ু এগিয়ে আসে, উষ্ণবায়ু অগ্রসর হয়ে শীতল বায়ুপুঞ্জকে আঘাত করে, সেই সীমান্ত হলো উষ্ণ সীমান্ত। এই সীমান্তে হালকা নিম্ব স্ট্র্যাটাস মেঘ সৃষ্টি হয় ও ঝিরঝিরে বৃষ্টি হয়। এবার আসি শীতল সীমান্ত। এই শীতল সীমান্ত কিন্তু এখানেই আসলে ঝড় বৃষ্টিটা সব থেকে বেশি হয়। দেখো কি হয় শীতল সীমান্ত বরাবর, তাহলে উষ্ণ সীমান্তে কি হয়েছিল, উষ্ণবায়ু এগিয়ে গেছিল। শীতল সীমান্তে কি হবে, বায়ুপুঞ্জের যে সীমানা শীতল বায়ু অগ্রসর হয়ে উষ্ণ বায়ুপুঞ্জকে আঘাত করে, সেই সীমান্ত হলো শীতল সীমান্ত। এবং এই সীমানা বরাবর কি হয়, মেঘ সৃষ্টি হয়। একেবারে শীতল বায়ুপুঞ্জের সঙ্গে থাকে একেবারে নিম্ব স্ট্র্যাটাস মেঘ, এটা কিন্তু বর্ষণ স্তর মেঘ তোমরা জানো, তার উপরে থাকে স্ট্র্যাটাস মেঘ, এরও উপরে থাকে অল্টো স্ট্র্যাটাস মেঘ, তারও উপরে থাকে সিরোস্ট্র্যাটাস মেঘ। এই মেঘে কিন্তু বৃষ্টি হয়। তো এই শীতল সীমান্ত বরাবর যে বিভিন্ন স্তরের মেঘ সৃষ্টি হয়, এবং এই সীমানাতেই আসলে বজ্রঝড় বেশি বৃষ্টি হয়ে থাকে, আকাশ মেঘাচ্ছন্ন থাকে, বৃষ্টি হয়। অক্লুডেড ফ্রন্ট কি, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে অক্লুশন পর্যায়ে উষ্ণ সীমান্ত পরস্পর মিলিত হয়ে যে সীমান্ত সৃষ্টি হয় তাকে বলা হয় অক্লুডেড ফ্রন্ট। এই অক্লুডেড ফ্রন্ট এই উষ্ণ শীতল সীমান্তে মিলিত হয়ে যে সৃষ্টি হয়, যেই জায়গাটায় মিলিত হচ্ছে সেটাকে বলা হয় ত্রিপাত বিন্দু, ট্রিপল পয়েন্ট। অক্লুশন আবার দুরকম, শীতল অক্লুশন আর উষ্ণ অক্লুশন। অক্লুশন সীমান্তের সামনের শীতল বায়ু অপেক্ষা পশ্চাদে আগমন বায়ু অতি শীতল হলে তাকে শীতল অক্লুশন বলে। আর উষ্ণ অক্লুশনের ক্ষেত্রে দেখো এই ছবিতে দেখো, ঠিক আছে, পেছনের যে শীতল বায়ু আরো বেশি শীতল হলে সেটাকে বলা শীতল অক্লুশন। আর উষ্ণ অক্লুশনের ক্ষেত্রে দেখো
যে সীমান্তের সামনে অতি শীতল ও পশ্চাদে আগমন বায়ু দুটোই যদি শীতল হয় তখন সেটাকে হচ্ছে উষ্ণ অক্লুষণ। অর্থাৎ পেছন দিক থেকে আসছে হচ্ছে শীতল বায়ু, আর অতি শীতল, আর যেটা শীতল অক্লুষণ ছিল সেখানে ছিল অতি শীতল বায়ু। তো এই গেল নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। তো এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে যেটা হয় যে ঝড় বৃষ্টি এই যে অবস্থাগুলো সৃষ্টি হয়, তার আগে এটা তোমাদের বললাম কি তাপীয় মতবাদ বললাম। এবার হচ্ছে জেট স্ট্রিম মতবাদ। জেট স্ট্রিম মতবাদের ক্ষেত্রে তোমাদের একটা জিনিস আগে ভালো করে বুঝতে হবে, অর্থাৎ বিভিন্ন গোলার্ধের চাপ বলয়গুলো সম্পর্কে আগে একটু একটু ধারণা তোমাদের নিতে হবে। সেটা কি দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবট্রপিক্যাল যে হাই প্রেশারটা রয়েছে, অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ বলয়, এই কর্কটীয় উচ্চচাপ বলয়ের উপরে রয়েছে দেখো সুমেরু প্রদেশে উচ্চচাপ বলয়, দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রেও তাই। তো এইভাবে আমরা যদি দেখি দক্ষিণ গোলার্ধেও দেখো যেটা মকরী উচ্চচাপ বলয়, আর দক্ষিণে রয়েছে কুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়। এই দুটো চাপ বলয়ের মধ্যে যখন বায়ু প্রবাহিত হয়, তোমরা জানো যে উচ্চচাপ থেকে বায়ু সবসময় নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তাহলে দেখো উচ্চচাপ থেকে যখন বায়ু যে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে যখন সুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে, সোজা প্রবাহিত না হয়ে ডান দিকে বেঁকে এটা কি হয়ে গেল, পশ্চিমা বায়ু হয়ে গেল। কি পশ্চিমা বায়ু? দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে এটা হয়ে গেল উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এখানে দেখো এই সাবট্রপিক্যাল জোন যে অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ বলয়ের ঠিক দক্ষিণে রয়েছে হচ্ছে হ্যাডলি সেল, আর আর হচ্ছে উত্তরে রয়েছে হচ্ছে ফেরেল সেল। এই হ্যাডলি সেল আর ফেরেল সেলের মধ্যে এখানে কি হচ্ছে, বায়ু নিচের দিকে নামছে, তাই এখানে কি হচ্ছে, উচ্চচাপ সৃষ্টি হয়েছে। এবং এই অংশে এক ধরনের জেট স্ট্রিম প্রবাহিত হয়। এই জেট স্ট্রিম কিন্তু খুবই দ্রুত বেগে প্রবাহিত হয় বলে একে জেট স্ট্রিম বলা হয়। এছাড়াও যেটা সুমেরু প্রদেশীয় উচ্চচাপ বলয় রয়েছে সেখানেও দেখো এক ধরনের, এখানে বায়ু কি হচ্ছে, ঊর্ধ্বমুখী হয়, ফলে এখানে চাপ কম, এখানেও এক ধরনের জেট স্ট্রিম প্রবাহিত হয়। সেটা হচ্ছে পোলার সেল। এই অংশটায় দেখো এই যে জেট স্ট্রিমগুলো এটা কিন্তু প্রবাহিত হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। এই জেট স্ট্রিমের প্রভাবে কিভাবে ঘূর্ণবাতটা হচ্ছে সেটা আমরা দেখব। জেট স্ট্রিমও কিন্তু কোরিওলিস বলের প্রভাবে কিন্তু বিক্ষিপ্ত হয়, তবে সেটা খুব বেশি না, কারণ এর গতিবেগ এতটাই বেশি, খুব বেশি বিক্ষেপ কিন্তু ঘটে না, যেটা উত্তর গোলার্ধের ডান দিকে দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে। এবার চলো আমরা মেন জায়গায় চলে যাই। দেখো এই অংশ কি দেখতে পাচ্ছি যে কর্কটীয় উচ্চচাপ বলয় বরাবর বায়ুটা নিচের দিকে নামছে, আর সুমেরু প্রদেশীয় বায়ুচাপ বলয় বায়ু উপর দিকে উঠছে। আর পোলার রিজনে দেখো শীতল বায়ুপুঞ্জ আসছে, উত্তর পূর্ব মেরু বায়ু, এবং তার সাথেই থাকছে যে উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম যে পশ্চিমা বায়ু সেটা থাকছে উষ্ণ বায়ু। ফলে এই যে মেরু প্রদেশীয় অঞ্চলের মেরু অঞ্চল থেকে যে শীতল বায়ু আসছে সেখানে তৈরি হচ্ছে ফ্রন্টের সৃষ্টি হচ্ছে। একটা হচ্ছে পোলার ফ্রন্ট, একটা হচ্ছে ওয়ার্ম ফ্রন্ট, অর্থাৎ উষ্ণ সীমান্ত, আর একটা হচ্ছে শীতল সীমান্ত সৃষ্টি হবে। এবং এই অংশে দেখো যে সীমান্ত সৃষ্টি হচ্ছে, উষ্ণ বায়ু অপেক্ষাকৃত হালকা বলে শীতল বায়ুর কিন্তু উপরে থাকবে, তাই শীতল সীমানা বরাবর উষ্ণ বায়ুকে ঠেলে উপরের দিকে উঠে যাবে। এখানে দেখো মেরু অঞ্চল থেকে যখন বায়ুটা আসছে কি হচ্ছে, উত্তর থেকে দক্ষিণে আসছে এবং সেটা বেঁকে যাবে কোরিওলিস বলের প্রভাবে। ফেরেলের সূত্র অনুযায়ী কি আছে যে ডান দিকে বেঁকে যাবে, বেঁকে এটার নাম হলো উত্তর পূর্ব মেরু বায়ু, আর দক্ষিণ দিক থেকে যে বায়ুটা যাচ্ছিল সেটা ডান দিকে বেঁকে যাবে। এবার এই দুটো বায়ুর যখন মিলন হবে তখন দেখো শীতল সীমানা বরাবর শীতল বায়ু এগিয়ে এসে উষ্ণ বায়ুকে উপরের দিকে উঠে যাবে। যখনই উঠে যাবে উপরে কি জেট স্ট্রিমের সাথে ওখানে রয়েছে জেট স্ট্রিম, তোমরা দেখতে পাচ্ছ এই জেট স্ট্রিমের সাথে ধাক্কা লেগে দেখো এর দুটো ভাগ হয়ে যাবে।
অর্থাৎ পশ্চিমা বায়ুটা দুটো ভাগ হয়ে গিয়ে, যেটা উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম যে পশ্চিমা বায়ু, সেটার আবার যেই জেট স্ট্রিমে ধাক্কা লাগবে দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা পূর্ব দিকে যাবে, একটা পশ্চিম দিকে বিক্ষিপ্ত, দুটো শাখায় ভাগ হয়ে গেল। আবার উত্তর দিক থেকে আগত দেখো এই যে মেরু বায়ু যেটা আসছিল, সেটাও কিন্তু ঘুরে গিয়ে বেঁকে, এই যে স্ট্রিমের প্রভাবে বেঁকে গিয়ে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরবে। এবার এই দেখো ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরলে, এবার আমরা যদি দেখি এটা পুরোপুরি কিন্তু উত্তর গোলার্ধে এই সাইক্লোনটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরছে। এবং উষ্ণ সীমান্ত আর শীতল সীমান্তের মাঝে ওখানে আবার চলে আসবে হচ্ছে মেরু অঞ্চল থেকে এক ধরনের শুষ্ক বাতাস, সেটাও কিন্তু এই মেরু বায়ুর মাঝখানে সৃষ্টি হবে। এবং এইভাবে এই 3 রকম বায়ুপুঞ্জের সংস্পর্শে এসে কিউমুলাস মেঘের সৃষ্টি হবে এবং বৃষ্টিপাত শুরু হবে। এবার অনেক সময় কি হয়, তাহলে এটা আমরা দেখলাম যে কিভাবে জেট স্ট্রিমের প্রভাবে ঘূর্ণবাত সৃষ্টি হয়। তবে আমাদের যে তাপীয় মতবাদ সেটাই সব থেকে বেশি আমরা বেশি গ্রহণ করেছি, তরঙ্গ মতবাদ যেটা। জেট স্ট্রিমের মতবাদটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ জেট স্ট্রিমের তীব্র গতিবেগের জন্য প্রায় 500 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ থাকে এবং উপর দিয়ে স্থলভাগের ওপর অনেকটা উপর দিয়ে প্রবাহিত হয়। এর প্রভাবে কিভাবে দেখলে যে বিচ্যুতি ঘটলো উষ্ণবায়ু ও শীতল বায়ুর, যার ফলে এই ঘূর্ণবাতের সৃষ্টি হলো। তাহলে তোমরা এই অংশটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে সৃষ্টির ফলে বেশ কিছু আবহাওয়ার পরিবর্তন হয়। প্রথম যখন সৃষ্টি হয়, আগমন পর্যায়ে কি হয়, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত যখন আসে বায়ুর বেগ কমে, উষ্ণতা বাড়ে, বায়ুর চাপ কমে যায়, আকাশে হালকা সিরাস ও সিরোস্ট্যাটাস মেঘের সৃষ্টি হয়, পরে আকাশ ঘন কালো নিম্বোস্ট্যাটাস মেঘে ঢেকে যায়। এরপর কি হয়, উষ্ণ সীমান্ত সৃষ্টি হয়। নির্দিষ্ট অঞ্চলটি যদি উষ্ণ সীমান্তে অবস্থান করে তাহলে নিম্বোস্ট্যাটাস মেঘ থেকে প্রথমে বর্ষণ হয়, পরে উষ্ণ আর্দ্র বায়ুর ধীর ঊর্ধ্বগমনের কারণে বৃষ্টির তীব্রতা কমে যায়। শীতকালে এই মেঘ থেকে তুষারপাত হয়। এবার উষ্ণ বায়ুপুঞ্জ ক্ষেত্রে, এবার অঞ্চলটি যদি উষ্ণ বায়ুপুঞ্জ ক্ষেত্রে প্রবেশ করে তখন উষ্ণতা বাড়ে ও আকাশ মেঘমুক্ত মনোরম থাকে। শীতল সীমান্তের সৃষ্টি হয়। নির্দিষ্ট অঞ্চলে যদি শীতল সীমান্তে পৌঁছায় তখন কিন্তু উষ্ণতা দ্রুত হারে কমে যায়, আকাশ কিউমুলোনিম্বাস মেঘে ঢেকে যায়। তোমাদের আগেই বলেছি শীতল সীমান্ত বরাবর কিন্তু বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়, প্রচুর বৃষ্টিপাত হয়। এবার যদি ওই অঞ্চলটি শীতল সীমান্তে অতিক্রম করে যখন শীতল বায়ুপুঞ্জ ক্ষেত্রে অবস্থান করবে তখন কিন্তু দ্রুত হারে উষ্ণতা কমে যায় এবং আকাশ পরিষ্কার থাকে। অক্লুশন অবস্থা কি হয়, অক্লুশন পর্যায়ে আবহাওয়া বেশ জটিল হয় এবং শীতল অক্লুশন ও উষ্ণ অক্লুশন অবস্থায় আবহাওয়ার উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের আবহাওয়ার মতনই হয়। এবার দেখে নিই যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কোথায় কোথায় দেখা যায়। উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্ষেত্রে এশিয়া উপকূল বরাবর উৎপন্ন ঘূর্ণাবর্ত পূর্ব উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়ে আলাস্কা উপসাগরে অ্যালুসিয়ান নিম্নচাপের সহিত মিলিত হয়, তারপর এটি দক্ষিণমুখী হয়ে ক্যালিফোর্নিয়া অঞ্চলে প্রবেশ করে। এই ঘূর্ণবাত রকি পর্বতের পশ্চিম ঢালে অক্লুশন অবস্থায় পরিণত হয়। উত্তর আমেরিকার ক্ষেত্রে কোথায় কোথায় হয়, সিয়েরা নেভেদা পর্বতের পূর্ব অঞ্চল, পূর্ব কলোরাডো, কানাডার রকি পর্বতের পূর্বভাগ, হ্রদ অঞ্চল, এছাড়া মেক্সিকো উপসাগরে উৎপন্ন নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত উপসাগরীয় স্রোতের সাথে মিলিত হয়ে অ্যাপেলেশিয়ানের পূর্ব অংশে প্রথম উত্তরমুখী পরে পূর্বমুখী হয়ে আইসল্যান্ডে পৌঁছায়। এছাড়া কানাডার পূর্ব উপকূলে উৎপন্ন নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত পূর্বমুখী হয়ে ইউরোপের উত্তর অংশে গিয়ে পৌঁছায়। ইউরোপেও দেখা যায় বাল্টিক সাগর ও ভূমধ্যসাগরে, আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে প্রভাব দেখা যায় চিলি, আর্জেন্টিনা ও নিউজিল্যান্ডে। তো তোমরা এই অংশগুলো একটু ভালোভাবে পড়বে, আর এর সাথে যেটা পড়বে যে ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্যটা কিন্তু পড়বে, দুটোর মধ্যে ডিফারেন্সটা কিন্তু বুঝতে হবে। তো তোমরা যদি এই অংশটা বুঝে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে আজকে আমরা কি কি জানলাম। আজকে আমরা জানলাম যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কি, এর শ্রেণীবিভাগ কি, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি ক্ষেত্রে মেরু সীমান্ত মতবাদ আর হলো জেট স্ট্রিম মতবাদ, দুটো মতবাদই আমরা আলোচনা করেছি। এছাড়া নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ও আবহাওয়ার কি অবস্থা হয়, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের বন্টন ও প্রভাবপথ। আজ তোমাদের জন্য কিছু প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হলো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি ব্যাখ্যা করো।
নাতিশীতোষ্ণ ও ক্রান্তীয় ঘূর্ণবাতের পার্থক্য লেখো। আর হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের শীতল বায়ুর মধ্যে উষ্ণ আর্দ্র বায়ুর চক্রাকারে প্রবেশের পর্যায়কে কি বলে? এরকম আরো প্রশ্ন আছে, তো তোমরা এই প্রশ্নগুলো মোটামুটি সলভ করো, তাহলেই সব উত্তরগুলো আর বাকি উত্তরগুলো তোমরা কিন্তু করতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই থাক। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।